সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ফাঁদে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব পশ্চিম তীর থেকে ইসরায়েলের হাতে ৮,৯৮৫ ফিলিস্তিনি গ্রেপ্তার। আরও থাকবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দনেতস্ক অঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার। এরপর জানাবো লোকসভা নির্বাচন, মোদি ফলাফল ঘোষণার আগেই কাজ শুরু করলেন। ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেন এবং জানিয়ে দিন এই মোদি সম্পর্কে ব্যক্তিগত তথ্য। এরপর জানাবো ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বোঝাই আরও শত শত বেলুন পাঠালো উত্তর কোরিয়া। ফাঁদে পড়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে এবং যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি জানান ইসরায়েলের পক্ষ হয়ে তিনি প্রস্তাবটি দিয়েছেন। ওই সময় হামাসকে প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তবে বাইডেন প্রস্তাবটি উত্থাপনের পরে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবেন না। তবে কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন নেতানিয়াহু আসলে যুদ্ধবিরতি নিয়ে ফাঁদে পড়েছেন। একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে রাজি হতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন, অপরদিকে তার জোট সরকারের দুই উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিয়েছেন যদি নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন তাহলে তারা সরকার ভেঙে দিবেন। আর যদি ওই দুই উগ্রপন্থীর কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। এই বিষয়টি নিয়েই মূলত নেতানিয়াহু বেশি ভয় পাচ্ছেন। তিনি বলেছেন যুদ্ধবিরতির সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পেঁচাচ্ছেন নেতানিয়াহু, কারণ তিনি বুঝতে পেরেছেন যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয়। নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বাঁচতে হবে, তবে বিষয়টি হলো এই পরিস্থিতিতে তিনি কিভাবে বাঁচবেন, যেখানে তাকে একটি বিষয় সিদ্ধান্ত নিতে হবে। তিনি যে সিদ্ধান্তই নেন না কেন সমালোচিত হবেন। কাতার বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক আরও বলেছেন নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস গিয়ে সময় ক্ষেপণের চেষ্টা চালাচ্ছেন। সঙ্গে তিনি জিম্মিদের মুক্তির ক্ষেত্রেও আরও সমর্থন পাওয়ার চেষ্টা করছেন, যেন তিনি আরও কিছুদিন রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারেন। পশ্চিম তীর থেকে ইসরায়েল ৮,৯৮৫ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করছে। ইসরায়েল ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত পশ্চিম তীর থেকে ৮,৯৮৫ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী তাদের সর্বশেষ অভিযানে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে। প্রিজনার্স সোসাইটির মতে গত রাতে জেনিন, হেব্রন, বেথেলহেম ও নাবলুসের থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফিলিস্তিনি সোসাইটির মতে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীর থেকে ৮,৮৯৫ জন গ্রেপ্তার করেছে। এদের মধ্যে অনেককে তাদের নিজেদের বাড়ি থেকে এবং অনেককে সামরিক চেকপয়েন্ট থেকে আটক করেছে। উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় ১,১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনও হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে। এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। গাজা ইসরায়েলের অব্যাহত এই হামলায় ৩৬,৩৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু এবং প্রায় ৮২,০০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইউক্রেনের দনেতস্ক অঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ পূর্ব ইউক্রেনের দনেতস্ক অঞ্চলে একটি ছোট্ট গ্রাম দখলের দাবি করেছে। মন্ত্রণালয় ইউক্রেনীয় ওমানস্ক গ্রামের কথা উল্লেখ করে বলেছে রুশ সেনারা জনপ্রিয় দনেতস্ক প্রজাতন্ত্রের ওমানস্ক গ্রাম মুক্ত করতে সক্ষম হয়েছে। ওমানস্ক একটি ছোট্ট গ্রাম। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক আক্রমণের শুরুর আগে সেখানে ১৮০ জনের কম বাসিন্দা ছিল। এটি দনেতস্কের উত্তর পশ্চিমে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। অঞ্চলটির প্রধান শহর দনেতস্ক রাশিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ বলেছেন রাশিয়া সব কৌশলগত দিক দিয়ে অগ্রগতি করেছে। তিনি জানান মস্কোর বাহিনী শুধু এই বছরেই ৮৮০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। এদিকে ইউক্রেনের বাহিনী কয়েক মাস ধরে চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে যখন থেকে রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের চারপাশে মে মাসের শুরুতে একটি নতুন আক্রমণ শুরু করেছে। এছাড়া
রুশ সেনারা ওমানস্কের প্রায় 300 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত শহর পোক্রোভস্কের দিকে অগ্রসর হচ্ছে। কিয়েভ আশা করে দীর্ঘকাল অপেক্ষায় থাকার পর পশ্চিমা যুদ্ধাস্ত্রের আসন্ন সরবরাহ তাদের সেনাদের যুদ্ধের ময়দানে সাফল্য দেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য কিয়েভকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে, যা ইউক্রেনের জন্য উল্লেখযোগ্য উৎসাহ যোগাচ্ছে। লোকসভা নির্বাচন, মোদি ফলাফল ঘোষণার আগেই কাজ শুরু করলেন। ভারতের লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সব মিলিয়ে 7টি বৈঠক করে মোদি স্পষ্ট করে দিয়েছেন নির্বাচনের ফল তার দলের পক্ষেই আছে, পরবর্তী প্রধানমন্ত্রীও তিনিই হবেন। মোদি নিজে বৈঠকের বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, ঘূর্ণিঝড় ও পরে দেশের বিভিন্ন প্রান্তে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে পর্যালোচনার জন্য বৈঠক হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। এদিকে বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকার পর আজ দীর্ঘ বৈঠক করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। তবে এই বৈঠক শুধু শীর্ষ নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভিডিও কলে সারা দেশের প্রার্থীদের যুক্ত করা হয়। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। বুথ ফেরত জরিপকে ভাউতা বলে উল্লেখ করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী মোদি আজ সারাদিনে 7টি বৈঠক করেছেন। এর মধ্যে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী পর্যায়ে পরিস্থিতি সামাল দেয়া থেকে তাপপ্রবাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এছাড়া তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম 100 দিনে বিজেপি কি ধরনের কাজ করতে পারে বা প্রতিশ্রুতি দিতে পারে তাও পর্যালোচনা করা হয়। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে তৃতীয় মেয়াদে কি ধরনের কাজ নতুন সরকার করতে পারে তা নিয়ে আলাপ আলোচনা করেছিলেন মোদি।